অডিট রিপোর্টটাও দেখাবো। সো আপাতত লেটস ওয়েলকাম once again for cost accounting record rules and cost audit in Bangladesh. So এখানে হচ্ছে আমরা দেখেছিলাম যে বেসিক হচ্ছে যে cost audit means audit of cost record to ascertain their accuracy and ensure the cost accounting plan is carried out as determined by the company. So মানে cost audit এর উদ্দেশ্যই হচ্ছে cost account রেকর্ডটা প্রপারলি রাখা হয়েছে কিনা এবং accuracy and ensure করার জন্য যে of the cost accounting plan. এটা ইনভলভ থাকে কি ভেরিফিকেশন অফ দ্য কস্ট অ্যাকাউন্টিং রেকর্ডস টু এনশিওর দ্য অ্যাকিউরেসি অফ দ্য কস্ট অ্যাকাউন্টস, অর্থাৎ যত রকম কস্ট এলিমেন্টের রেকর্ড থাকে সেগুলো কস্ট রিপোর্ট, কস্ট স্টেটমেন্ট মানে কস্ট অফ গুডস সোল্ড অথবা কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচারিং, কস্ট ডেটা এন্ড কস্ট অ্যাকাউন্টিং টেকনিক্স। এরপরে হচ্ছে যেমন আপনার যদি তারা একটা অর্গানাইজেশন যদি কস্ট অ্যাকাউন্টিং সিস্টেমটা যদি স্ট্যান্ডার্ড কস্টিং ফিক্স করে তাহলে প্রপারলি স্ট্যান্ডার্ডটা ঠিক আছে কিনা, কস্ট ড্রাইভার গুলো ঠিক আছে কিনা, কস্ট এলিমেন্ট গুলো ঠিক আছে কিনা, কমন কস্ট অ্যালোকেশনের মেথডটা কি, এটা কি অ্যাক্টিভিটি বেস নাকি অন্য বেস, এই টোটাল জিনিসগুলোই হচ্ছে ভেরিফিকেশন করা হচ্ছে এন্ড অপিনিয়ন দেয় হচ্ছে কস্ট অডিটের কাজ। এক্সামিনেশন অফ দিস রেকর্ড টু এনশিওর দ্যাট দে অ্যাডহিয়ার to the cost accounting principle, plans, procedure and objectives, এবং ফাইনালি আলটিমেটলি দেখা যে কস্ট অ্যাকাউন্টিং কিছু প্রিন্সিপাল আছে যেটি আগের দিনে আপনাদের সাথে কথা হচ্ছিল যে ফাইন্যান্সিয়াল অডিট বা ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং ইজ ফুললি গভর্নড বাই দ্য গ্লোবাল অ্যাকাউন্টিং এন্ড অডিটিং সিস্টেমস। মানে হচ্ছে যে ISIFRS অনুযায়ী অ্যাকাউন্টিং রাখতে হয়, অডিটিংটা হয় হচ্ছে ISA অনুযায়ী, এবং ডেফিনেটলি তার বাংলাদেশে তো BSA আছে এবং BFRS আছে, বাট গ্লোবালের সাথে অলমোস্ট সিমিলার প্যাটার্নে আছে। কস্ট অ্যাকাউন্টিং সিস্টেমটা যেমনি সারা পৃথিবীতে একইভাবে নাই, স্পেশালি সাবকন্টিনেন্ট বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, শ্রীলঙ্কা বা এই রিজনে এটা বেশি জনপ্রিয়। আরো কিছু কিছু অন্য কান্ট্রিতেও কস্ট অ্যাকাউন্টিং সিস্টেম এবং কস্ট অডিটটা অনেকটাই জনপ্রিয়, বাট বাংলাদেশের ক্ষেত্রে এটা যেহেতু আলাদাভাবে অন্য দেশের নাম হচ্ছে সার্টিফাইড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট অথবা চার্টার্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট, বাট বাংলাদেশে এই ইনস্টিটিউটের নাম হচ্ছে দ্য কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্টস অফ বাংলাদেশ, যে কারণে বাংলাদেশ এবং কস্ট অ্যান্ড ওয়ার্কস অ্যাকাউন্টেন্টস ইন বাংলাদেশ আগে ছিল। সিমিলার ধরনের নাম আছে হচ্ছে আপনার ইন্ডিয়াতে কস্ট অ্যান্ড ওয়ার্কস অ্যাকাউন্টেন্টস ইন ইন্ডিয়া, যে কারণে কস্ট অ্যাকাউন্টিং নিয়ে এখানে কাজটা অন্য আদার দেশের থেকে একটু বেশি হয়। তো যাই হোক, এরপর আমরা দেখেছিলাম যে কিভাবে কাজটা হয়, গত ক্লাসে একটু টাচ করেছিলাম রিভিউ। Cost record are properly drawn up and internal control on cost account book. Cost accounting এর বুকের উপর যদি ইন্টারনাল কন্ট্রোল সিস্টেম এস্টাবলিশ করা যায়, আর তার মানে হচ্ছে ওয়েস্টেজ কন্ট্রোল করা যায়, স্ল্যাক টাইমটা কন্ট্রোল করা যায়, বিভিন্ন ধরনের প্রোডাকশনে হিকআপ হয়, বিভিন্ন ধরনের বটলনেক ক্রিয়েট করা হয়, হ্যাঁ, ডাউন টাইম থাকে, এই জিনিসগুলোকে বের করা এবং কস্ট ইফিসিয়েন্সি আনাই হচ্ছে কস্ট অডিটের মেইন উদ্দেশ্য। ভেরিফিকেশন কি থাকে? ভেরিফিকেশন অফ দ্য অ্যাকিউরেসি of the cost accounting records, information maintained by the company and cost accounting plans, principles, procedure and objectives are adhered to. Reporting টা কি হয়? Certification regarding correctness of the accounts and cost audit report. অর্থাৎ আমি আগের দিনে বলেছিলাম যে ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং এবং ফাইন্যান্সিয়াল অডিট এটা তো ম্যান্ডেটরি এবং এটাই হচ্ছে মেইন অডিট, যেটাকে আমরা অডিট বলতেই যে চিন্তাটা আমাদের মাথায় আসে। এর বাইরে বাংলাদেশের কনটেক্সটে কস্ট অডিটটা সেক্টর হয়, সেই সেক্টরের লিস্টে একটু পরে দেখাবো। সেই গভর্নমেন্টের যে ইয়েটা ছিল, সার্কুলারটা ছিল, সেটাও দেখাবো। সো তখন আপনারা দেখতে পারবেন যে কিছু সেক্টরের স্পেশালি কস্ট অডিট ম্যান্ডেটরি করা হয়েছে। তারপর আমরা দেখেছিলাম হচ্ছে যে প্রসপেক্টিভ অবজেক্টিভ হয়, কনস্ট্রাকটিভ অবজেক্টিভ হয়, এটা যেহেতু গত ক্লাসে বলেছি আর আজকে আর বাড়াবো না। এবং কস্ট অডিটের টাইপটা বলেছিলাম স্ট্যাটুটরি কস্ট অডিট, এটা কয়েকটা সেক্টরে আমাকে একজন গত ক্লাসে কোশ্চেন করেছিলেন, সেই লিস্টটা এখন দেখাবো আপনাদেরকে কোন কোন সেক্টর কিভাবে কাজ করে। কস্ট অডিট অন বিহাফ অফ দ্য গভর্নমেন্ট কেস টু কেস কস্ট অডিট টিম তৈরি করতে পারে। যেমনি বলছিলাম যে এখন যে ভোজ্য তেলের দাম বাড়ছে, সেই ব্যাপারেও কিন্তু স্পেশাল একটা ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে, যে কস্টিং দেখা বা অন্যান্য ইস্যুগুলো আসছে। এরপর আছে কস্ট অডিট বাই ট্রেড অ্যাসোসিয়েশন। বিভিন্ন সময় ট্রেড অ্যাসোসিয়েশনের
মেম্বারদের ভিতরে বিভিন্ন রকম প্রাইসিং মেথড নিয়ে বা আপনার এই বিষয়গুলো নিয়ে যখন কোনো ইস্যু আসে তখন কিন্তু অ্যাসোসিয়েশন থেকে কস্ট অডিটটা করাতে পারে কোনো পার্টিকুলার সেক্টরে। তারপর হচ্ছে কস্ট অডিট অন বিহাফ অফ দ্য কাস্টমার। কাস্টমার তো কস্ট অডিট করেই, আমি উদাহরণ দিয়েছিলাম যে কন্ট্রাক্ট ম্যানুফ্যাকচারিং বা এই ধরনের ক্ষেত্রে বা ইভেন বাল্ক প্রোডাক্ট যারা কিনে কাস্টমার, তারা কিন্তু আপনার প্রি শিপমেন্ট ইন্সপেকশন করে, আবার তাদের যে সেলারের ফ্যাক্টরির কস্ট অফ গুডস সোল্ড স্টেটমেন্ট এবং এগুলো দেখার এগ্রিমেন্টে যদি রাইট থাকে তাহলে তারা সেটা দেখে কস্ট অডিট সিস্টেমটা দেখতে পারে, তারা কস্ট অডিট করাতে পারে, নিজেরাও করতে পারে, কোনো থার্ড পার্টি মানে কস্ট ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্টস কে এনগেজ করতে পারে, অথবা অন্য অন্য চার্টার অ্যাকাউন্টেন্সি ফার্মকেও কিন্তু কস্ট অডিট পারপাস নিয়োগ করতে পারে। বাট এখানে স্ট্যাটুটরি কস্ট অডিটের ক্ষেত্রে শুধুমাত্র কস্ট ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্টস আইসিএমইবি মেম্বাররা এবং যাদের সার্টিফিকেশন সিওপি আছে, সার্টিফিকেশন অফ প্র্যাকটিস আছে, তারাই মাত্র করতে পারে, এখানে অন্যরা করতে পারে না এই স্ট্যাটুটরি। আর অন্যগুলোর ক্ষেত্রে কোনো ওরকম কোনো বার নেই। তারপর আছে কস্ট অডিট অন বিহাফ অফ ম্যানেজমেন্ট, এটা তো কমন একটা জিনিস আমরা জানি। অ্যাডভান্টেজের ব্যাপারে আর বেশি কিছু বলার দরকার নেই, বাট আমরা বলেছিলাম যে ভিজিবল আর ইনভিজিবল লসেস, ইনএফিসিয়েন্সিস, আনইউজুয়াল ওয়েস্টেজ এগুলোকে রিডিউস করে। সো এবং অ্যাডভান্টেজের ভিতরে বলেছিলাম যে কস্ট অডিট বেনিফিশিয়ার হয় অনেক সময় গভর্নমেন্টের, বিকজ গভর্নমেন্টের রেভিনিউ প্রপারলি কালেকশন, ট্যাক্স, ভিএটি এগুলো কালেকশন, কাস্টমস ডিউটি এগুলো করার ক্ষেত্রে কস্ট অডিট হেল্প করতে পারে। ম্যানেজমেন্টে অবশ্যই হেল্প করে, কারণ ম্যানেজমেন্টের যদি প্রপার কস্ট অ্যাকাউন্টিং রাখা হয় তাহলে প্রফিটেবিলিটি ম্যানেজমেন্টের জন্য বাড়ে, যদি কস্ট অ্যাকাউন্টিংটা প্রপারলি কস্ট অ্যাকাউন্টিং এবং কস্ট অডিটে ইমপ্লিমেন্ট করা যায়। এরপর হচ্ছে ডিফারেন্ট স্টেক হোল্ডারদের, অন্যান্য স্টেক হোল্ডারদের, ব্যাংক সহ ফাইন্যান্স, যারা ফাইন্যান্সার আছে, যারা বিভিন্ন ধরনের ইনভেস্টমেন্ট করে, তাদের জন্য হেল্পফুল হয়। Cost audit disclose inefficiencies at all level of operation in the organization. It also reviews the pinpoint activities of pilferage and wastage which can be controlled. এই যে pilferage এবং wastage control করা যায়, এটাই একটা অন্যতম উদ্দেশ্য হওয়া উচিত কস্ট অডিটে। এরপর হচ্ছে কস্ট অডিট রেকর্ড is such a helpful tool for the management in finding out the way of minimization of the cost and maximization of the profit. It is a strong tool for the best internal control. Internal control system establish করার জন্য কস্ট অ্যাকাউন্টিং রেকর্ড এবং কস্ট অডিটের কস্ট অ্যাকাউন্টিং এবং অডিটিংটা অত্যন্ত সহায়ক শক্তি হিসেবে কাজ করে। এরপরে আমরা অ্যাডভান্টেজের আরো কিছু জিনিস দেখছিলাম, এটা আসলে আগের দিনই বলা ছিল, এবং এই স্লাইডটাতে বলেছিলাম যে স্ট্যাটুটরি রেগুলেটরি যে রিকোয়ারমেন্ট আছে স্পেশালি কস্ট অডিটের, সেখানে বলেছিলাম যে সেকশন 220 of the Companies Act 1994 contains provision under which the government may, এটা কিন্তু মানে এমন না যে সরাসরি ফাইন্যান্সিয়াল অডিটের মতো সব কোম্পানি, সব সেক্টরের কোম্পানি হলে অডিট করতে হবে এমন বলা নাই, বলা আছে গভর্নমেন্ট মে বাই অর্ডার কি করতে পারে, ডাইরেক্ট দ্যাট অ্যান অডিট কি করবে, ডাইরেক্ট দ্যাট অ্যান অডিট অফ কস্ট অ্যাকাউন্টস অফ দ্য কোম্পানি কি হবে, shall be conducted in such a manner as may be specified in the order by an auditor who shall be by an auditor. Kara auditors, the auditors who shall be a cost and management accountant within the meaning of the Cost and Management Accountants Ordinance 1977. The section 220 subsection 2 has the provision that an audit conducted by the auditor under this section shall be addition to the audit conducted by the auditor appointed by 210. গত ক্লাসে বলেছিলাম যে 210 এর আন্ডারে যে অডিট নিয়োগ হয় সেটা এবং 220, কেউ কি বলতে পারবেন যে কি বলেছিলাম 210 এর কি অডিট এবং 220 এর আন্ডারে কি অডিট? এনিওয়ান কি বলেছিলাম স্যার? আপনি যেটা ওইদিন বলেছিলেন যে 210 এ যেটা, সেটা হইলো স্ট্যাটুটরি অডিটর, যেটা মানে অর্থাৎ এক্সটার্নাল অডিট, যেটা আমরা ফিনান্সিয়াল স্টেটমেন্ট অডিট করি সেটা। ইন এডিশন যদি আপনার সেটা 220 এর আন্ডারে কস্ট অডিট হতে পারে আর কি, 210 হইলো অডিটটা। এক্স্যাক্টলি থ্যাংক ইউ। সো এরপর ডিউটি রেসপন্সিবিলিটি আর বললাম না, এগুলো জানা। আমি এখন সরাসরি চলে যাচ্ছি হচ্ছে
কস্ট অডিটের সিস্টেম গুলো, যেটা গত ক্লাসে দেখাইতে পারিনি। ভেরিফিকেশন অফ কস্ট অ্যাকাউন্ট, চেক দ্য কস্ট অ্যাকাউন্টিং প্রিন্সিপাল এন্ড প্ল্যান্স। আচ্ছা, নট কম্পালসারি এক্সেপ্ট কেস আন্ডার সেকশন 210 অফ দ্য কোম্পানিজ অ্যাক্ট। মানে এটা কিন্তু আসলে সব ক্ষেত্রে ঢালাওভাবে কম্পালসারি না। 220 সেকশনের আন্ডার ইউজ করে টাইম টু টাইম যে বিভিন্ন রকম ইয়ে আসছে, অর্ডার আসছে, রেগুলেশন আসছে, সেটার আন্ডারে অডিট আছে। সিগনিফিকেন্স হচ্ছে হেল্প ম্যানেজমেন্ট, শেয়ার হোল্ডার, কাস্টমার, সোসাইটি এন্ড গভর্নমেন্ট। ডেফিনেটলি এটা হচ্ছে একটা জিনিস, এটা আমরা জানি। সো এখন আমি সরাসরি যেটা বলছিলাম গত ক্লাসে, যে আপনাদেরকে ইয়েটা দেখাবো, যে রুলটা, রেকর্ড রুল, ওইটা একটু যাই, কারণ ওইটা হচ্ছে আপনারা কোশ্চেন ছিল খুব স্বাভাবিক, যে আমরা কস্ট অডিট যে করব, সো কস্ট অডিট করব কোন বেসিসে এবং এটা ম্যান্ডেটরি কিনা ফাইন্যান্সিয়াল অডিটের মতো। ওই প্রসঙ্গেই বলেছিলাম যে ইট ইজ নট ম্যান্ডেটরি, এটা হচ্ছে সেকশন 220 এর আন্ডারে হয়। ওকে ওকে, এই দেখেন এখন কি দেখা যাচ্ছে? যায় স্যার। ওকে ওকে, থ্যাংক ইউ। বড় করে দেওয়া দরকার। এটা হচ্ছে ওকে ওকে, দেখেন বলছে বাংলাদেশ গেজেট অতিরিক্ত সংখ্যা হচ্ছে মঙ্গলবার 1 ডিসেম্বর 2001 সালে। দ্য গভর্নমেন্ট অফ দ্য রিপাবলিক অফ বাংলাদেশ, মিনিস্ট্রি অফ কমার্স, ইন্টারনাল ট্রেড সেকশন 2 নোটিফিকেশন। কি নোটিফিকেশন দিয়েছিল? বলেছিল তারিখ 29 মার্চ 2001। আচ্ছা, এছাড়াও স্ট্যাটুটরি রেগুলেটরি অর্ডার ছিল নং 73 ল হচ্ছে 2001 সালের। ইন এক্সারসাইজ অফ দ্য পাওয়ার conferred by the Rule 13 of the Cost Audit Report Rules 1997, the government is pleased to publish the following English version of the same, namely, নাম কি? Short title: the rules may be called the Cost Audit Report Rules 1997। ঠিক আছে, তো কস্ট অডিট রিপোর্ট রুলস 1997 নাম হবে এটার। ডেফিনেশন হচ্ছে আনলেস দেয়ার ইজ এনিথিং রিপাগনেন্ট ইন দ্য সাবজেক্ট অর কনটেক্সট ইন দিস রুলস, অ্যাক্ট মিনস দ্য কোম্পানিজ অ্যাক্ট 1994। Employees mean the employees including the officers. Cost auditor means the cost and management accountants as define the Cost and Management Accountants Ordinance 1977 herein after called the said ordinance। এটাকে অর্ডিন্যান্স বলা হবে, অ্যাক্ট বলা হবে কোম্পানি অ্যাক্ট, আর এটাকে অর্ডিন্যান্স বলা হবে। and any cost audit firm also included in it। Company means the company engaged in the production, distribution, marketing, transportation, processing, manufacturing, মেইলিং এন্ড হচ্ছে এক্সট্রাকশন অফ দা মাইনিং অ্যাক্টিভিটিস। তাহলে কি দাঁড়ালো? সব কোম্পানি কিন্তু এর আন্ডারে আসবে না, সেটা হচ্ছে এঙ্গেজমেন্ট ইন প্রোডাকশন, যারা ম্যানুফ্যাকচারিং অর্গানাইজেশন, ডিস্ট্রিবিউশন, মার্কেটিং, ট্রান্সপোর্টেশন, প্রসেসিং এবং মাইনিং অ্যাক্টিভিটিসে সম্পৃক্ত কোম্পানিগুলো আসবে। সেকশন মিনস দ্য সেকশন অফ দ্য কোম্পানিজ অ্যাক্ট 1994। all other word used in these rules but not defined shall have the same meaning assigned to them in the Companies Act 1994। তাহলে কি আসলো? বলা হচ্ছে মেইনটেনেন্স অফ দ্য বুকস অফ দ্য অ্যাকাউন্টস অন সার্টেন ম্যাটার্স। কি কি বলতেছে এখানে? বুকস অফ ম্যাটারের কথা বলছে। বুকস অফ ম্যাটার কি বলতেছে? কি কি বই মেইনটেইন করতে হবে। এখানে আমরা জানি যে কি কি বই মেইনটেইন করতে হবে। দ্য কোম্পানিজ এঙ্গেজ ইন প্রোডাকশন, ডিস্ট্রিবিউশন, মার্কেটিং, ট্রান্সপোর্টেশন, processing, manufacturing, mining and extraction of the mining activities shall কি করবে? Maintain cost account books with such particulars relating to the utilization of material labor and other item overhead। তাহলে কি দেখবে তারা? দেখার স্কোপটাও এখানে বলে দেওয়া হলো। কি বলে দেওয়া হলো? যে ম্যাটেরিয়াল, লেবার এবং ওভারহেড দেখবে এবং কস্ট অফ প্রোডাকশন এলিমেন্ট দেখবে। তার মানে বোঝা গেল যে 210 অতিরিক্ত আকারে 220 আন্ডারে কোম্পানি একটা সেকশন 220 যেহেতু বলা আছে যে গভর্নমেন্ট মে
এটাকে অডিট করাইতে পারে। তো অডিটের স্কোপটাও বলে দিল যে ম্যাটেরিয়াল, লেবার এন্ড ওভারহেড, মানে হচ্ছে কস্ট অফ প্রোডাকশন। হ্যাঁ, তারপর হচ্ছে অডিট অফ অ্যাকাউন্টস বাই দ্য অডিটর। কি কি করবে? ইচ কোম্পানি শ্যাল হ্যাভ ইটস কস্ট অ্যাকাউন্টিং বুক audited every year by a cost auditor, and such audit shall be addition to the audit of accounts under 210। তা আমি এটা আগের দিন আপনাকে বলেছিলাম যে 210 এর অতিরিক্ত আকারে, হ্যাঁ, গভর্নমেন্ট টাইম টু টাইম এবং কেস টু কেস যেসব কোম্পানিকে বলবে তারা হচ্ছে 220 এর আন্ডার অডিট হবে। তো এটা আমরা আগেও দেখেছিলাম, এই সরাসরি আমাদের এসআরওটা আমরা দেখছি এখন। এরপর বলা হচ্ছে appointment of cost auditor. The board of directors of the company ordered to have its books of accounts audited as such by the government under section 210 subsection 1 shall appoint a cost auditor fixing his remuneration, his or her remuneration within a period of 30 days from the end of each financial year। তাহলে প্রতি ফাইন্যান্সিয়াল ইয়ার শেষের 30 দিনের ভিতরে একটা অডিটর, কস্ট অডিটর নিয়োগ করতে হবে এবং তার রেমুনারেশন ফিক্স করতে হবে। Provided that a person cannot be appointed or reappointed as a cost auditor without his or her written consent। অর্থাৎ যে কোনো অডিটরকে নিয়োগ করতে গেলেই সেটা কস্ট অডিট হোক, স্ট্যাটুটরি অডিট হোক, ম্যানেজমেন্ট অডিট হোক, আগে মানে তার একটা কনসেন্ট নিতে হয়, আমরা জানি। So the person appointed as cost auditor under sub-rule 1 shall intimate the matter to the government within a period of 15 days। তাহলে কি হলো, কোম্পানির ফাইন্যান্সিয়াল ইয়ার শেষ হওয়ার 30 দিনের ভিতরে একটা অডিটর কে নিয়োগ করা হলো যে কস্ট অডিটর, এবং তাকে কিন্তু একটা কনসেন্টও নিতে হবে। যখন একটা অডিটর 30 দিনের নিয়োগ হয়ে গেল, 30 দিনের ভিতরে উনি অ্যাপয়েন্টমেন্ট লেটার পাওয়ার 15 দিনের ভিতরে গভর্নমেন্টের ওই কনসার্ন অথরিটি, যদি মিনিস্ট্রি অফ ইন্ডাস্ট্রিজ হয় তাহলে ডেফিনেটলি ধরেন চিনি শিল্প, চিনি ও খাদ্য কর্পোরেশনের যদি অডিট হয় তাহলে সে মিনিস্ট্রি অফ ইন্ডাস্ট্রিজ কে বলবে। যে মিনিস্ট্রি আন্ডারে এই কস্ট অডিট কে বলা হবে সেই মিনিস্ট্রি এবং গভর্নমেন্টের ওই কনসার্ন অথরিটির কাছে সে জানাবে যে না, আমি এই নিয়োগটা পেয়েছি, হ্যাঁ, এবং আমি এটা অ্যাকসেপ্ট করেছি, 15 দিনের ভিতর জানাবে। এরপরে বলা হচ্ছে নাম্বার 6, হ্যাঁ, কোয়ালিফিকেশন এন্ড ডিসকোয়ালিফিকেশন অফ কস্ট অডিটর। A person cannot be appointed as a cost auditor unless he is a cost and management accountant as defined and the said ordinance। তার মানে যে 1977 সালের যে কস্ট এন্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট অর্ডিন্যান্স, এই অর্ডিন্যান্স অনুযায়ী একজন কস্ট এন্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্টকেই নিয়োগ করা যাবে, অন্য কাউকে করা যাবে না। প্রোভাইডেড দ্যাট স্যার এখানে cost and management accountant as defined and the said ordinance 1977 সালে, এটা কি বলা হয়েছে যে আপনার ওই যে ICMAB তাদেরকে ই করা হয়েছে না স্যার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই যে এখানেই তো বলা ভাই, এখানে যে এটা দিয়ে এই যে এটাই তো হচ্ছে এই যে এখানেই বলা আছে আপনার কস্ট এই যে কস্ট অডিটর এখানে বলা ছিল। হ্যাঁ, ইয়েস, এখানে বলা ছিল। হ্যাঁ, তারা হলো ওই যে মানে ICMA করা যারা আর কি। হ্যাঁ, ICMAB। রাইট। তো বলা হচ্ছে যে a person cannot be appointed as a cost auditor unless he is a cost and management accountant as defined by the said ordinance. Provided that a cost and management accountant cannot be appointed as a cost auditor unless he deserve a certificate of practice issued by the Institute of Cost and Management Accountants of Bangladesh established under this said ordinance। এই 1977 সালের অর্ডিন্যান্স অনুযায়ী এস্টাবলিশ হওয়া ইনস্টিটিউট অফ কস্ট এন্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্টস অফ বাংলাদেশ অর্থাৎ ICMAB থেকে এই কস্ট অডিট প্র্যাকটিসিং সার্টিফিকেটটা নিতে হবে, আদারওয়াইজ সে অডিটর হিসেবে নিয়োগ করতে পারবে না। অর্থাৎ এটাকে COP বলে। আমরা যারা চার্টার্ড অ্যাকাউন্টেন্সি প্র্যাকটিস করি আমাদেরও ICAB অর্থাৎ দ্য ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্টেন্টস অফ বাংলাদেশের কাছ থেকে COP নিতে হয়।
তেমনি ভাবে কস্ট অডিট করতে গেলেও এই স্ট্যাটুটরি কস্ট অডিট করতে গেলে দ্য ইনস্টিটিউট অফ কস্ট এন্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্টস এর থেকে একটা সিওপি নিতে হয়। এরপরে বলা হচ্ছে প্রোভাইডেড ফার্দার দ্যাট এ ফার্ম whereof all the partners practicing in Bangladesh are qualified for appointment as aforesaid may be appointed by its firm name to be cost auditor of a company in which case any of the partners may act in the name of the firm. অর্থাৎ একটা ফার্মে যদি একাধিক পার্টনার থাকে এবং একাধিক পার্টনার যদি প্র্যাকটিসিং থাকে যে কোনো পার্টনার ওই ফার্মের নামে এই অডিটটা করতে পারে। অর্থাৎ ধরেন 3 জন পার্টনার থাকলো, 3 জন পার্টনার কি কাজ করতে হবে, নট নেসেসারিলি একজন পার্টনার ওই ফার্মের নামে কাজ করতে পারবে। ঠিক আছে, তারপর বলছে 2 নম্বর, none of the following person shall be qualified for appointment as cost auditor of a company. কারা করতে পারবে না, সেটা হচ্ছে এক, an employee of the company under audit, যে কোম্পানিতে অডিট করা হবে ওই কোম্পানির যদি কোনো এমপ্লয়ি হয় তাহলে সেই কাজটা করতে পারবেন না। ঠিক আছে, তাহলে ধরেন আপনি লেটস সে ঝিল বাংলা অথবা ঝিল বাংলা সুগার মিল অথবা ধরলাম পপুলার ফার্মাসিউটিক্যালস লিমিটেড, যেখানে কস্ট অডিট হচ্ছে। তো এই কস্ট অডিটটা করতে পারবে না, তার ওইখানে একটা কস্ট এন্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট চাকরি করে, সেই কস্ট এন্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্টস কোনোভাবেই এই কস্ট অডিটটা করতে পারবে না। তাকে নিতে হবে ইন্ডিপেন্ডেন্ট প্র্যাকটিশনার যিনি আছে কস্ট এন্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট, বাট অডিটিং সিওপি নিয়েছে আইসিএমইবি থেকে, উনি অডিট করতে পারবে, কোনো এমপ্লয়ি করতে পারবে না। 2 নম্বর বলা হচ্ছে স্যার একটু সরি স্যার, এখানে একটা বিষয় স্যার, এটা তো আর বলার অপেক্ষা রাখে না, কারণ যে আপনার কস্ট ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট সে যে জব করে সে তো এমনিতেই প্র্যাকটিস করতে পারবে না, তাই না? তার প্র্যাকটিসিং লাইসেন্স থাকবে না, যে জব করবে তো সো এমনিতেই সে করতে পারবে না। রাইট। এটা হচ্ছে কি এই জায়গাটাতে একটু মানে একটু সমস্যা আছে, সেটা হচ্ছে যে আপনার সিএদের কোনোভাবেই কেউ জবে থেকে আপনার অডিটিং প্র্যাকটিসিং লাইসেন্স পেতে পারে না, কোনোভাবেই না। হ্যাঁ, হয়তো সে কনসালটেন্সি করতে পারে, কিন্তু কোনো ফুল টাইম জবে থেকে কোনোভাবেই সিওপি নিতে পারবে না ফ্রম আইসিএবি। আবার আমাদের চার্টার সেক্রেটারি ইনস্টিটিউটেও কোনোভাবেই আপনি জবে থেকে নিতে পারবেন না। বাট আইসিএম এর ক্ষেত্রে একটু এখানে যেহেতু কস্ট অডিট ফার্ম টার্ম ওভাবে ছিল না, একটু রিল্যাক্স করা আছে। এটা যদিও আইনে আপনি যেটা বলছেন এটাই আইনে আছে, বাট আমরা অতীতেও দেখেছি যে হয়তো কোথাও চাকরি করছে বাট তারপরেও কিছু প্র্যাকটিসিং মেম্বার আছে, এটা একটু শিথিল করা আছে। জি, আচ্ছা, বুঝতে পারছি। ওকে স্যার, কিন্তু তার নিজের অর্গানাইজেশনে কোনোভাবেই করতে পারবে না, এটা ফর শিওর। A person who is a partner or serve under an employee of the company under audit, এটাও তো একই কথা। মানে ধরেন লেটস সে, এটা মানে কি বুঝলেন, ধরেন আপনি পপুলার ফার্মে অডিটে গেলেন, এন্ড পপুলার ফার্মায় একটা লোক কাজ করে যে আবার আপনার ফার্মের পার্টনার, তাহলে সেই ক্ষেত্রে আপনি এই অডিটটা করতে পারবেন না। ধরেন পপুলার ফার্মে একজন মিস্টার এক্স আছে, হি ইজ এ কস্ট এন্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট, আর আমাদের কামাল সাহেব একজন কস্ট এন্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট। এই মিস্টার এক্স এবং কামাল সাহেব দুজন মিলে একটা ফার্ম করলো, কিন্তু কাজটা করতেছে কামাল সাহেব, কিন্তু ওই ফার্মে এই কাজ সে দিতে পারবে না, কারণ এখানে বায়াসনেস এর কোশ্চেন চলে আসে। এটা গেল বি। 3 নম্বর, এটা কিন্তু আপনি পরীক্ষায় এই কস্ট অ্যাকাউন্টিং অডিটের ইয়েটা খুব বেশি পরীক্ষা আসে, কারণ একটা বড় চ্যাপ্টারই এটা আছে, তো এই কারণে আসে, তো একটু জিনিসগুলো দেখে রাখেন। এরপর বলা হচ্ছে যে পারসন হু ইজ ইনডেবেটেড টু দ্য কোম্পানি ফর অ্যান অ্যামাউন্ট, মানে সে ঋণগ্রস্ত, হ্যাঁ, তার একটা ডেট আছে, হ্যাঁ, ইনডেটেড টু দ্য কোম্পানি ফর অ্যান অ্যামাউন্ট এক্সিডিং 1000 টাকা, or who has given an guarantee or provided any security in connection with the indebtedness of the third person of the company for an amount exceeding 1000 টাকা। অর্থাৎ কোম্পানি থেকে আপনি লোন নিছেন 1000 টাকার বেশি, অথবা কোম্পানি আপনাকে লোন নেওয়ার ক্ষেত্রে সিকিউরিটি দিয়েছে, মানে দেয়ার ইজ এ রিলেশন বিটুইন ইউ এন্ড দ্য কোম্পানি। এই মোর দ্যান 1000 টাকার এরকম কোনো ইস্যু থাকলে সেই লোকটাকে অডিটর হিসেবে নিয়োগ করা যাবে না, কারণ তাহলে ইন্ডিপেন্ডেন্ট ভিউ পাওয়া যাবে না। ঠিক আছে, তাহলে যেটা হবে বায়াস ভিউ হয়ে যাবে।
4 নম্বর বলছে কি বলছে 4 নম্বর বলছে হচ্ছে যে 4 নম্বর বলছে a person who is a director or member of the private company or partnership firm which is the managing agent of the company. আপনি ধরেন আপনি একটা কোম্পানির এই কোম্পানির ম্যানেজিং এজেন্ট হিসেবে আপনি কাজ করছেন, আবার আপনি এই অডিট ফার্মেরও পার্টনার, তাহলে অডিট করতে পারবেন না। ই নম্বরে বলছে person who is a director or the holder of shares exceeding 5% in nominal value of the subscribed capital or any body corporate which is the managing agent of the company. অর্থাৎ কোনোভাবেই আপনি একটা কোম্পানিতে আপনার হচ্ছে 5% এর বেশি আপনার হোল্ডিং আছে শেয়ার, এরকম ক্ষেত্রে কোনোভাবেই আপনি ওই ফার্মে অডিট করতে পারবেন না। তার মানে হতে পারে একজন কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং প্র্যাকটিস করে, আবার সে একটা কোম্পানির শেয়ার হোল্ডিং ডিরেক্টর বা শেয়ার হোল্ডিং আছে, সে ডিরেক্টর না, স্টক মার্কেট থেকে কিনছে, ধরেন সে স্টক মার্কেট থেকে সেকেন্ডারি শেয়ার কিনেছে, তো এই সেকেন্ডারি শেয়ার কেনা আপনার কিনলো, কিন্তু এই সেকেন্ডারি শেয়ার কেনার পরেও যদি তার কোনোভাবে কিনতে 5% এর বেশি হয়ে যায়, তাহলে সে আর তার এলিজিবিলিটি হারাবে, অডিট করার এলিজিবিলিটি হারাবে, অডিট করতে পারবে না। provided that where any shares held by a person as nominee of trustee by any third person and in which the holder has no beneficial interest, such shares shall be excluded in computing the extent of the subscribed capital for the purpose of this clause. তাহলে এখানে একটা জিনিস বোঝা গেল, যে কি বোঝা গেল, যে আপনার হচ্ছে যে একটা জিনিস বোঝা গেল কি, যে আপনি যদি আপনার কাছে শেয়ার আপনি হোল্ড করছেন না, বা ট্রাস্টি হিসেবে বা আপনার নমিনি হিসেবে আছেন, তাহলে এটা প্রযোজ্য হবে না। এফ বলছে, এফ নম্বর পয়েন্ট, অ্যাপয়েন্টেড অ্যাজ অডিটর অফ দ্য কোম্পানি অ্যাকর্ডিং টু দ্য সেকশন 210। তার মানে কোনোভাবে যদি আপনি মনে করেন যে স্ট্যাটুটরি অডিট এখানে করতেছেন, যদিও এটা না বললেও চলতো, কারণ স্ট্যাটুটরি অডিট হলে তো সে আবার কস্ট অডিটর হতে পারবে না, বাট এনি কেস যদি মনে করেন তর্কের খাতিরে ধরে রাখি, লেটস সে যে দুই ইনস্টিটিউট কোনো আমাকে বাধা দিল না, আমার ফার্মের নাম শফিকুল আলম এন্ড কোম্পানি, সো একই নামে আমি একটা সিএ ফার্মও করলাম, যদিও এটা সিএ ফার্ম অ্যালাউ করে না, আবার একই নামে আমি একটা কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং ফার্ম করলাম, তাহলে আমি যদি শফিকুল আলমান কোম্পানি দিয়ে স্ট্যাটুটরি অডিট করি, তাহলে কোনোভাবেই 210 এর স্ট্যাটুটরি অডিট করি, তাহলে কোনোভাবেই 220 এর আন্ডারে আবার কস্ট অডিটর হিসেবে আমাকে নিয়োগ করা যাবে না। যেমনি ভাবে আমরা দেখতে পাই যে একটা কোম্পানি, লিস্টেড কোম্পানির স্ট্যাটুটরি অডিটর আবার কমপ্লায়েন্স অডিটর হিসেবে নিয়োগ পায় না। ধরেন লেটস সে একটা সিএ ফার্ম একটা অর্গানাইজেশনের স্ট্যাটুটরি অডিট করছে, তাহলে সেই ফার্মকে কোনোভাবেই যেটাকে কমপ্লায়েন্স অডিট বলে, হ্যাঁ, সেই জায়গায় নিয়োগ করা যাবে না। এক্সপ্লেনেশনটা হচ্ছে, ফর ক্যারিং আউট দ্য পারপাস অফ দিস সাব রুল দ্য ওয়ার্ড এমপ্লয়ি শ্যাল নট বি ইনক্লুড এজ এ কস্ট অডিটর। হ্যাঁ, কস্ট অডিটরকে কোনোভাবে এমপ্লয়ি হিসেবে ট্রিট করা যাবে না, এটা সেই ইন্ডিপেন্ডেন্ট অডিটর, এটাও একটু বলে দিচ্ছে নোট আকারে, যে কস্ট অডিটরকে কোনোভাবেই এমপ্লয়ি হিসেবে ট্রিট করা যাবে না। তো যাই হোক, এখানে এই এলিজিবিলিটি কারা অডিটর হতে পারবে কি পারবে না, এই 2 নম্বর সেকশনের আন্ডারে, এই যে আমি যে এখন এসআরওটা পড়তেছি আমরা, সেই এসআরওর আন্ডারে 2 নম্বর সেক্টরের আন্ডারে এ বি সি ডি ই এফ জি ই এফ পর্যন্ত কতগুলো ক্লজ আছে একজন কস্ট অডিটরের যোগ্যতা অথবা অযোগ্যতা সম্পর্কে। এবার 3 নম্বর সাবসেকশনে বলছে, স্যার এটা তো কাছাকাছি মিলে যায় স্যার, ওই যে এক্সটার্নাল অডিটর যেটা মানে স্ট্যাটুটরি অডিটর যারা, তাদের যে কন্ডিশন আর এই কস্ট অডিটর যে কোয়ালিফিকেশন প্রায় মিলে যায় স্যার। একদমই, কারণ কি আপনার কস্ট অডিটের এই বিষয়গুলো তো আলটিমেটলি আপনার দুইটা ইনস্টিটিউটে তো হচ্ছে বাণিজ্য মন্ত্রণালয়ের আন্ডারে অটোনোমাস বডি, তাই না? আপনার সিএ ইনস্টিটিউটও বাণিজ্য মন্ত্রণালয়, আইসিএসবিও বাণিজ্য মন্ত্রণালয়, সিএমএও কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং অ্যাকাউন্টেন্টস অফ বাংলাদেশ একই মন্ত্রণালয়, এবং 3টা মন্ত্রণালয়ের আন্ডারে যেহেতু, তো স্বাভাবিকভাবে, এবং এটা তো সবই অডিট, স্ট্যাটুটরি অডিট হচ্ছে ব্যাপক এবং সর্ব জায়গায় অ্যাপ্লিকেবল,
আর কস্ট অডিট এবং কমপ্লায়েন্স অডিট তো সব জায়গায় ম্যান্ডেটরি না, কিন্তু একই রুলস তো থাকাটাই অনেকটা যৌক্তিক। জি স্যার। A person shall not be qualified for appointment of cost auditor. কি বলতেছে যে a person shall not be, sorry, বলছে a person shall not be qualified for appointment of cost auditor of a company if he কি বলছে he according to the sub rule 2 is disqualified for appointment as a cost auditor of any order any other body corporate which is subsidiary of the company or holding company or subsidiary of the company's holding company। মানে এখানে সোজা কথা হচ্ছে যে আপনি যেসব রুলস এন্ড রেগুলেশন গুলোর কথা বলা হলো সেগুলো অ্যাপ্লিকেবল হবে। ধরেন আপনি যদি অন্য একটা প্যারেন্ট, আপনি যে কোম্পানির কস্ট অডিট করতেছেন সেই কোম্পানির সাবসিডিয়ারি কোম্পানিতে আপনার শেয়ার হোল্ডিং আছে, অথবা সেই প্যারেন্ট কোম্পানিতে আপনার শেয়ার হোল্ডিং আছে এবং সেই হোল্ডিংটা 5% এর বেশি, এইসব ক্ষেত্রে সিমিলার ভাবেই আপনি এই কস্ট করতে পারবেন না, আপনাকে এই কাজটা আপনি অডিটটা অ্যাকসেপ্ট করতে পারবেন না। তারপর বলছি হি উড বি ডিসকোয়ালিফাইড ফর সাচ অ্যাপয়েন্টমেন্ট হ্যাড the said body corporate being a company. That was if a cost auditor becomes subject after his appointment or to any of the disqualification specified in the rule sub rule 2 and 3 shall be deemed to have the vacated his office in such case. যদি অডিটর হিসেবে আপনি কাউকে নিয়োগ করেও থাকেন, যদি অডিটর হিসেবে কোনো কারণে নিয়োগ করে ফেলছেন, নিয়োগ করার পরে দেখলেন যে ওই যে অযোগ্যতার কোনো একটা ঘটনা ঘটে গেছে, সেই অযোগ্যতার ঘটনা যখন ঘটবে আপনি তখন তাকে আর অডিটর হিসেবে কন্টিনিউ করাতে পারবেন না। তখন যেটা হবে এটা তাকে তার এই যে অডিটরের যে নিয়োগটা অটোমেটিকলি ভ্যাকেট হয়ে যাবে। এই হচ্ছে মানে আপনার ইস্যুগুলো ডিটেইল। এরপর একটু সংক্ষেপে বলি, কস্ট অ্যাকাউন্টিং রেকর্ড, এটা তো আমি ওই যে এটাও একটা ইম্পর্টেন্ট এটা বলতেছি, সেটা হচ্ছে বলতেছে the company order to have its accounts audited under section 220 shall make available to the cost auditor within 75 days from the end of the financial year of the company's cost accounting record maintained under 181 section subsection 1 এর ডি। এখানে একটা কথা বলছে, যদি কস্ট অডিটর হিসেবে কোনো ফার্মকে নিয়োগ করা হয়, সেই নিয়োগের 75 দিনের ভিতরে এই অডিটরের কাছে কস্ট অ্যাকাউন্টিং রেকর্ড যে ডকুমেন্টগুলো রাখার কথা অ্যাজ পার সেকশন 181 সাবসেকশন 1 এর ডি অনুযায়ী যে ডকুমেন্টগুলো রাখার কথা, এগুলো তাদেরকে অ্যাভেলেবল করতে হবে, আদারওয়াইজ অডিট করবে কোথায়? Of such cost statement books, cost books, papers as may be prescribed by the concerned cost auditor under that cost audit order that would be required for conducting cost audit, and shall under necessary assistance the cost auditor so as enable him to conduct and complete the cost audit smoothly. কস্ট অডিটটা স্মুথলি কন্ডাক্ট করার জন্য যত রকম কস্ট স্টেটমেন্ট, কস্ট রেকর্ড, কস্ট বুক, পেপারস এবং ডকুমেন্ট লাগবে সেটা 75 দিনের ভিতরে অ্যাভেলেবেল করতে হবে ফ্রম দ্য কোম্পানি সাইড। আদারওয়াইজ বলেন তো কি হবে, আপনি অডিটর নিয়োগ দিয়ে দিলেন, আপনার 75 দিন চলে গেল, আর কোম্পানির লোকজন আপনাকে এটা অডিট করার জন্য যে ডকুমেন্ট সেগুলো দিল না, তখন কি হবে বলেন তো কেউ একজন? বোঝা গেছে কোশ্চেনটা? তো অডিটর কমপ্লেইন করতে পারে স্যার। ওই যে আমি আগের দিন আপনাদেরকে 4টা অডিট রিপোর্টের কথা বলছিলাম। প্রথম হচ্ছে বলছিলাম আনকোয়ালিফাইড, তারপর বলছিলাম মডিফাইড অর্থাৎ কোয়ালিফাইড, তারপর বলছিলাম অ্যাডভার্স এবং ডিসক্লেমার। সো যদি তাকে এই তথ্যগুলো না দেওয়া হয়,
ডিসক্লেমার দিবে, রাইট, সে ডিসক্লেমার দিবে। এই কথাটাই বলতে চাচ্ছিলাম। এটা স্ট্যাটুটরি অডিটের ক্ষেত্রে সেম, যে আপনি ডিসক্লেমার দিতে পারবে, ঠিক আছে, দিয়ে দিবে, যেহেতু সে আপনার এটা প্রপারলি কাগজপত্র পাচ্ছে না, সো সে ডিসক্লেমার দিয়ে দিবে। ওকে, এরপরে বলা হয়েছে, এরপরে কি বলা হয়েছে দেখেন, যে আপনি তার রিপোর্ট কবে দিবেন, কাকে দিবেন, কিভাবে দিবেন, সেই কথাটা বলা আছে। তো এভরি কস্ট অডিটর শ্যাল প্রিপেয়ার কস্ট অডিট রিপোর্ট ইন ডুপ্লিকেট, তার মানে একাধিক কপি দিতে হবে। ইচ কস্ট অডিটর শ্যাল প্রিপেয়ার কস্ট অডিট রিপোর্ট ইন ডুপ্লিকেট অফ দ্য কোম্পানি আন্ডার দ্য অডিট and in accordance with the procedure as laid down in the schedule of these rules, and submit within a maximum period of 150 days from the end of the financial year a report on the performance of its functions for that very year. For that very year, যে বছরের জন্য আপনি নিয়োগ করা হইলো, ওই বছরের নিয়োগের পর থেকে, আপনি নিয়োগের দিন থেকে আপনি 150 দিন, অর্থাৎ কত মাস হয়, 5 মাসের ভিতরে ডেফিনেটলি টোটাল শেষ করে অডিট রিপোর্ট সাবমিট করতে হবে। অডিট রিপোর্ট সাবমিট করতে হবে। The cost auditor shall submit the report prepared by him to the board of directors of the company, and a copy of the same shall be sent to the government. তাহলে কাকে অডিট রিপোর্ট, আচ্ছা স্যার এই কস্ট অডিটের এটা কি বাংলাদেশে কি ফাংশন করে স্যার? করে, এই যে ফাংশন করে দেখেই তো এগুলো আসছে। হ্যাঁ, কস্ট অডিটে এটা এবং এই অডিট রিপোর্টে অবশ্যই ফাংশন করে। হ্যাঁ, কিন্তু ঢালা পাবেন। আপনি আগের ক্লাসে ছিলেন ভাই? স্যার আগের ক্লাসটা করতে পারিনি স্যার। আগের ক্লাসে বলছিলাম, একটু রিপিট করি, সেটা হচ্ছে স্ট্যাটুটরি অডিট যেটা 210-এ, এটা তো কোম্পানি হইলে অডিট করতেই হবে, আপনি সেটা বিজনেস অপারেশন শুরু করেন না করেন, যেটা সিএ ফার্মের অডিট, যেটা মেইন অডিট বলতে। আর কস্ট অডিট হচ্ছে কতগুলো সেক্টর, ওই যে আমি এই শুরুতেই বলতেছিলাম যে 220 সেকশনে বলা আছে যে গভর্নমেন্ট মে অর্ডার, গিভ অর্ডার। হ্যাঁ, কোনগুলো? সাধারণত 12টা সেক্টর ছিল, পরে আরো 2-একটা সেক্টর অ্যাড হয়েছে। সেগুলো কেমন? যেমন আমি গত ক্লাসে বলেছিলাম যে আপনার হচ্ছে যে ফুড অ্যান্ড সুগার, তারপরে হচ্ছে টেক্সটাইল, কিছু কিছু সেক্টরকে কস্ট অডিট করতে বলা হয়েছে। তো সেটার আবার লিস্ট টাইম টু টাইম গভর্নমেন্ট অ্যাড করে, ঠিক আছে? তো সব ক্ষেত্রে প্রযোজ্য না, ওই ক্ষেত্রে। তো আচ্ছা, এটা গেল হচ্ছে, তাহলে কস্ট অডিটর shall submit the report prepared by him to the board of directors and the company, board of director of the company, and a copy to the same shall be sent to the government. এই লাইনটা দিয়ে কি বোঝা যায় বলেন তো কেউ একজন, যেটা দিয়ে কি বোঝা যাচ্ছে এই কথাটা দিয়ে? এই স্যার এখানে বলা হয়েছে যে অডিটর অডিট করার পরে এই রিপোর্টটা সে ওই যে রেসপেক্টিভ কোম্পানি অডিট করছে ওই কোম্পানির বোর্ড অফ ডাইরেক্টরের নিকট একটা কপি দিবে, এট দ্য সেম টাইম গভর্নমেন্ট অ্যাপয়েন্টমেন্ট করছে গভর্নমেন্টকেও একটা দিবে। ইয়েস, এই গভর্নমেন্টের এখন কোশ্চেন হইতে পারে যে গভর্নমেন্ট বলতে কাকে দিবে? গভর্নমেন্ট দিবে মানে ওই অথরিটি। যেমন ধর আমি আপনাদেরকে উদাহরণ দিয়েছিলাম যে সব কোম্পানির জন্য তো অডিটর কস্ট অডিট করা ম্যান্ডেটরি না। এখন যে মন্ত্রণালয়, ধরেন যদি একটু আগেই বলছিলাম, ধরেন শিল্প মন্ত্রণালয় বলে দিল, শিল্প মন্ত্রণালয়ের আন্ডারে অনেকগুলো ফুড এবং সুগার কোম্পানি আছে, সেইগুলোকে বললো যে অডিট করতে হবে, এটা বলা আছে। তো তখন হচ্ছে যে ধরেন লেটস সে শ্যামপুর সুগার মিল বা ঝিল বাংলা ইয়ে আছে, কি বলে, সুগার মিল, এরকম অনেক নামে বিভিন্ন সুগার মিল, কয়েকটা লিস্টেড কোম্পানিও আছে। তাদের এই কস্ট অডিটটা করতে হবে, করে রিপোর্ট দিতে হবে ওই কোম্পানির বোর্ড অফ ডিরেক্টরস কে। আর একটা জিনিস দিতে হবে হচ্ছে আপনার ইয়েকে, ওই মিনিস্ট্রি অফ ইন্ডাস্ট্রিজে। এখন এখানে একটা ট্রিক্স আছে, আপনাদের পরীক্ষায় কোশ্চেনটা আসছিল, আমি আপনাকে বলি। বলেন তো যে স্ট্যাটুটরি অডিট রিপোর্ট, হ্যাঁ, কাকে অ্যাড্রেস করে দেয়া হয়, বা মানে কারা কারা দেখতে পারে, আর কস্ট অডিটের ক্ষেত্রে কোনো লিমিটেশন আছে কিনা? হ্যাঁ, এটা আমি বলিনি, এখন বলবো, মানে আমার কোশ্চেনটা বুঝছেন কিনা। কস্ট অডিট রিপোর্ট সবাইকে অ্যাভেলেবল স্যার স্ট্যাটুটরি তো অডিট রিপোর্ট তো সাধারণত জেনারেল শেয়ার হোল্ডারদের উদ্দেশ্য করেই করে। আর কস্ট অডিট স্যার এক কথা কস্ট অডিট তো সাধারণত ম্যানেজমেন্টের জন্য।
কি বলছিলেন কামাল সাহেব? জি জি, কামাল সাহেব কি বলছিলেন? হ্যাঁ, উনি যেটা বলছেন প্রায় এটাই, মানে অর্থাৎ আপনার যেটা এক্সটার্নাল অডিট যেটা, হ্যাঁ, সেই অডিট রিপোর্ট হবে হইলো ফর পাবলিক পারপাস। হ্যাঁ, একেবারেই ফর পাবলিক পারপাস, ঠিক আছে? অল স্টেক হোল্ডার হ্যাভ দ্য রাইট টু গেট দ্য অডিট রিপোর্ট, ফিনান্সিয়াল যেটা আর কি, হ্যাঁ, ফিনান্সিয়াল অডিট রিপোর্ট। আর এইটা যেটা কস্ট অডিট রিপোর্ট, পার্টিকুলারলি যেই রেসপেক্টিভ কোম্পানিকে কস্ট অডিট করছে ওই কোম্পানির বোর্ড পাবে। আর যে মন্ত্রণালয়ের আন্ডারে গভর্নমেন্টের যে মন্ত্রণালয় তাকে অ্যাপয়েন্টমেন্ট করছে, হ্যাঁ, সেই রেসপেক্টিভ ওই মন্ত্রণালয় স্যার এই রিপোর্টটা পাবে। পরে এটা কিন্তু লিমিটেড, একেবারে পার্টিকুলার আপনার জি 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 এই রিপোর্টটা যাবে। আর এক্সটার্নাল যেটা ফিনান্সিয়াল অডিট রিপোর্ট সেটা একেবারে ওপেন, হ্যাঁ, অল স্টেক হোল্ডার সেই রিপোর্টটা পেয়ে যাবে। একদম 100%। উনি যেটা বলছে একদম ক্লিয়ারলি, আমি ওইটাই জানতে চাচ্ছিলাম, এবং এই জায়গাটাতে একটু পরীক্ষার একটু কনফিউশন ক্রিয়েট হয়। আচ্ছা, এবার আসেন আমরা যে কমপ্লায়েন্স অডিট করি, এটা তো কমপ্লায়েন্স, তাহলে স্ট্যাটুটরি অডিট করতে পারে শুধুমাত্র চার্টার্ড অ্যাকাউন্টেন্ট। আর কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট এই লিমিটেড স্কোপের যে অডিট গুলো হয়, খুবই লিমিটেড স্কোপ, সেটা হচ্ছে কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্টটা করে। আর একটা হয় হচ্ছে লিস্টেড কোম্পানিজ এর কমপ্লায়েন্স অডিট হয়, তাই না? সেই কমপ্লায়েন্স অডিট করতে পারে কারা কারা জানেন? আপনাদের কারা কারা করতে পারে? স্যার এই কমপ্লায়েন্স অডিটর করতে পারে আপনার এই যে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, কস্ট এন্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট এবং চার্টার্ড সেক্রেটারি যারা, ঠিক আছে? আই থিংক আমার যতটুকু মনে পড়ছে। হ্যাঁ 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 হ্যাঁ, তো এই তিনটা অথরিটি করতে পারে। সো ওই রিপোর্টটাও কিন্তু আবার পাবলিক ডোমাইনে দেওয়া যায়, কারণ ওটাতে কিন্তু ওটা অ্যানুয়াল রিপোর্টের পার্টে থাকে। কিন্তু দেখবেন কোনোদিনই কোনো, জি স্যার, ওটা অ্যানুয়াল রিপোর্টের সাথে এনক্লোজ থাকে। জি জি জি, কিন্তু কোনোদিনই কোনো অ্যানুয়াল রিপোর্টে কস্ট অডিটের কিছু পাবেন না, কারণ এটা তো আসলে কনফিডেন্সিয়াল রিপোর্ট। ওকে, তাহলে এই কনসেপ্টটাও ক্লিয়ার হয়ে গেল। হ্যাঁ, এরপরে আসেন নাম্বার 3। তাহলে এইখান থেকে কোশ্চেন আসলে আই এম শিওর যে আপনারা একদম স্পেসিফিক অ্যান্সার দিতে পারবেন, যেহেতু আমি একটু সময় নিয়ে এটা ধীরে সুস্থে ডিসকাস করলাম। সো এইখান থেকে যে কোনো কোশ্চেন আসলে টাইম ফ্রেম গুলো একটু মনে রাখার চেষ্টা করেন। যে বছর শেষের একটা তথ্য ছিল এখানে, যে বছর শেষের আপনার শেষ হওয়ার আপনার হচ্ছে 75 দিন, 75 না, ওইটা ছিল হচ্ছে প্রথমটা ছিল এরকম যে বছর শেষ হওয়ার আপনার হচ্ছে 1 মাসের ভিতরে হচ্ছে 30 ডেজ এর মধ্যে, 30 ডেজ এর ভিতরে আপনার অডিট নিয়োগ করতে হবে, ঠিক আছে? জি জি, এটা আবার হচ্ছে 75 দিনের ভিতর জানাইতে হবে মাস্ট, যে অ্যাকসেপ্ট করছে, ঠিক আছে? সরি 75 দিনের ভিতরে তাকে ডকুমেন্ট দিতে হবে, ঠিক আছে? ডকুমেন্ট দিতে হবে, জি। এই জিনিসগুলো আমরা একটু দেখে নিব। এটা তো আমি একটু পরে আপনাকে ক্লাস শেষ করে আমি এটা আবার ওই আগের ক্লাসগুলোর মধ্যে যেরকম দিয়ে দিয়েছিলাম এরকম দিয়ে দিব। সো এইটুকু একটু জাস্ট দেখে রাখেন। আই হোপ এই যে 30 ডেজ এর ভিতরে আপনার আবার কি বলছে, আরেকটা কথা বলা আছে যে এবার হচ্ছে এটা, আচ্ছা, ইন্টিমেশন, জি জি, এটা হচ্ছে cost audit shall be give clarification if any required by the government on the cost audit report submitted by him within the time the government thinks fit. আচ্ছা, এখানে আরো একটা এডিশনাল কন্ডিশন বলা আছে, গভর্নমেন্ট যদি মনে করে যে আমি ব্যাখ্যা জানতে চাই, যে অডিটর করে ছেড়ে দিল তা না, অডিটর কি করলো না করলো, হ্যাঁ, এই জিনিসগুলো কিন্তু গভর্নমেন্ট ক্লারিফিকেশন চাইতে পারে। তো বলা হচ্ছে কস্ট অডিটর শ্যাল গিভ, কি করবে, এই রংটা একটু বাজে হয়ে গেছে, এটা চেঞ্জ করে দিই। এনে বলতেছে হচ্ছে যে কি বলতেছে, যে গভর্নমেন্ট বলতেছে যে না আমি হচ্ছে ইয়ে করব, কি বলতেছে যে কস্ট অডিটর ক্লারিফিকেশন চাইতে পারে এবং এটা দিতে বাধ্য। এরপরে আরেকটা জিনিস বলছে প্রেজেন্টেশন অফ কস্ট অডিট। সে বলছে চিফ এক্সিকিউটিভ অফ দ্য কোম্পানি শ্যাল প্রেজেন্ট দ্য কস্ট অডিট রিপোর্ট টু দ্য বোর্ড অফ ডিরেক্টরস উইদিন 30 ডেজ অফ দ্য সাবমিশন। তাহলে এটা কে করবে? চিফ এক্সিকিউটিভ। মানে সেই চিফ এক্সিকিউটিভ কিন্তু দুই ভাবে হইতে পারে, আমরা জানি। একটা হচ্ছে ফুললি প্রফেশনাল চিফ এক্সিকিউটিভ হইতে পারে, আর একটা হইতে পারে আমরা বোর্ড অফ ডিরেক্টরের থেকে ম্যানেজিং ডিরেক্টর যিনি থাকেন উনি এডিশনাল রেসপন্সিবিলিটি হিসেবে অনেক জায়গায় সিও, এমডি এন্ড সিও থাকে, হি ইজ বেসিক্যালি এক্সিকিউটিভ ডিরেক্টর হয়ে যায়। তখন শেয়ার হোল্ডিং ডিরেক্টর হওয়ার পরে এক্সিকিউটিভ ডিরেক্টর হয়। আর যদি প্রফেশনাল হয় লাইক ব্যাংক, হ্যাঁ, তখন কিন্তু আপনার সরাসরি ওই চিফ এক্সিকিউটিভ 30 দিনের ভিতরে বোর্ডের সামনে সাবমিট করবে। The cost audit report shall not ordinarily be open for inspection by the members. এই যে এই কথাটা আরো ক্লিয়ার বলা আছে, আমরা যে ডিসকাশনটা করলাম আইনের ভিতরে, অর্ডিন্যান্সের ভিতরে, এই সরি এসআর এর ভিতরে ক্লিয়ার করা আছে, বলা আছে ক্লিয়ারলি the cost audit report shall not ordinarily be open for inspection by the members
or shall not be submitted to the annual general meeting of the company. So আমরা যে ডিসকাশন করলাম অলরেডি আইনের ভিতরেই এসআর এর ভিতরেই কথাটা বলা আছে। আচ্ছা আমাকে একটা কোশ্চেন বলেন তো, এই যে আমি কস্ট অডিটটা এত চমৎকার করে আমরা শিখতেছি, তার কোম্পানি সেক্রেটারি তো সিএসটা তো কস্ট অডিট করতে পারবে না, তাহলে আমি জানতেছি কেন বলেন তো? এটা সিম্পল কোশ্চেন, কি মনে হয় আপনাদের? স্যার আমি এটা জানতে হবে এই কারণে যে স্যার এই ইয়াটা কিন্তু এই যে স্যার বোর্ড অফ ডাইরেক্টরস এর এটা বলা যায় যে ডাইরেক্টরস এর যে রিপোর্ট, হ্যাঁ ওই রিপোর্টে কিন্তু স্যার সিইউজিএস এর পার্ট আছে। তো অ্যাজ এ চার্টার্ড সেক্রেটারি তো সেই জিনিসটা কিন্তু সেক্রেটারির দায়িত্ব যে বোর্ড যে রিপোর্টটা দিবে সে সেটা স্ক্রুটিনাইজ করে চেক আউট করে হ্যাঁ সেটা আপনার ফাইনালাইজ করা। আমি হয়তো আরো বড় কিছু আসছে, আমি আরো হ্যাঁ একদম ঠিক আছে। আর একটু চমৎকার করে বলি, আজকে আমি সকালে চট্টগ্রাম গেছিলাম, চট্টগ্রাম কাস্টমস হাউসের ওদের হচ্ছে যে এই বুনিয়াদি প্রশিক্ষণে আমি 2.5 ঘন্টা একটা সেশন নিলাম। সকালের ফ্লাইটে যে আবার দুপুরের ফ্লাইটে চলে আসছি, এই জন্য আজকে খুব টায়ার্ড। আজকে ক্লাসটা হয়তো একটু কন্টিনিউ করতে হবে সারাদিনই, একদম ফজরের পর থেকে যে আপনার সন্ধ্যাবেলায় বাসা ঢুকছি। তো যাই হোক, যেটা বলতেছিলাম সেটা হচ্ছে তখন আমাকে একটা কোম্পানি সেক্রেটারি ফোন দিল এয়ারপোর্টে থাকা অবস্থায়, যে ভাইয়া আমাদের মেম্বার যে অডিট করতেছে। আমি বললাম যে ওখানে সিএফও আমি চিনি, সেও একজন মানে প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট, তারপরে ইন্টারনাল অডিটের হেড অফ প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট। তো পরে বলে যে আমাদের কোম্পানিতে এই যোগাযোগগুলো কোম্পানি সেক্রেটারি করে। আসলে মূলত হচ্ছে কোম্পানি সেক্রেটারি পজিশনটা ইজ দ্য স্পোক পারসন অফ দ্য বোর্ড। সো সেটা স্ট্যাটুটরি অডিট নিয়োগের সমস্ত কিছুই তাদের জানতে হবে, অ্যাপয়েন্টমেন্ট তারপর এঙ্গেজমেন্ট লেটার এগুলো তার জানতে হয়, বোর্ডে ইন্টিমেশন করতে হয়, বোর্ড থেকে এটাকে রিপোর্টটাকে অ্যানালাইসিস করতে হয়। সো কস্ট অডিট বলেন স্ট্যাটুটরি অডিট বলেন, এই যদি প্র্যাকটিসিং কোম্পানি সেক্রেটারি হয় তাহলে তার না জানলেও চলে, বিকজ প্র্যাকটিসিং চার্টার সেক্রেটারি হলে তার আসলে কস্ট অডিট সম্পর্কে অতটা না জানা চলে। কিন্তু আমাদের সবাই তো প্র্যাকটিসিং না, আমাদের যখন জব করি এবং ওই সেক্টরের ওই কোম্পানিগুলো যেখানে কস্ট অডিট ম্যান্ডেটরি, গভর্নমেন্ট চিঠি দিল, তখন কিন্তু আপনাকে জানতে হবে যে কবে নিয়োগ করবেন, কতদিনের ভিতর রিপোর্ট পাইতে হবে, কিভাবে হবে, এই বিষয়গুলো। আর আপনি যেটা বলছেন ডেফিনেটলি যে এই জিনিসগুলো তো কস্ট অডিট রিপোর্টটা অ্যাভেলেবেল করবেন না, কিন্তু আপনার কস্ট অফ গুডস সোল্ড স্টেটমেন্টের ভিতরে যদি কোনো ভুল ভ্রান্তি থাকে সেটা তো অডিটররা বলে দিবে, আর বলে দিলে সেই কারেক্টেড কস্ট অফ গুডস সোল্ড স্টেটমেন্ট দিয়েই তো রিপোর্ট তৈরি করবে। সো ইন এ সেন্স কোম্পানি সেক্রেটারি ইজ এ পজিশন যে তার আসলে এই সমস্ত রুলস রেগুলেশন এবং যেগুলো জানতে হয়। তার হয়তো কস্ট অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড কস্টিং শিখতে হবে না, কিন্তু কস্ট অডিটর নিয়োগ কবে হবে, রিপোর্ট কয়দিন দিবে, না দিলে কি হবে, কে কাকে অডিট নিয়োগ করতে পারবেন, কাকে পারবেন না, কি যোগ্যতা কি অযোগ্যতা, এটা সবই তার জানতে হবে। ইউ আর অ্যাবসলিউটলি রাইট। হ্যাঁ এটা আমি জাস্ট থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। এবার বলতেছেন দেখেন, the cost audit report shall not ordinarily be open, বললাম আমি, provided that if the government consider it necessary for the interest of the general member, may issue written order recording the reasons for the same to present the whole or part of the report in the next annual general meeting of the company, and in such case the subject shall be presented in the annual general meeting as directed by the government. তাহলে কি বলা হলো এখানে একটা ইন্টারেস্টিং, যে এই কস্ট অডিট রিপোর্টটা নরমালি কোনোভাবেই পাবলিক করা যাবে না, ইভেন এজিএম এ নেওয়া যাবে না। কিন্তু গভর্নমেন্ট যদি কোনো ক্ষেত্রে মনে করে সাধারণ শেয়ার হোল্ডারদের ইন্টারেস্ট রক্ষার্থে এই জিনিসটা একটু জানা দরকার, তখন পার্ট অফ দ্য রিপোর্ট অথবা ফুল রিপোর্ট সে অর্ডার করতে পারে বা ডাইরেক্টেড করতে পারে টু দ্য কোম্পানি, যেটা পাবলিকলি অ্যাভেলেবল করো ইন দ্য এজিএম। সো এটাও কিন্তু আবার একটু এক্সেপশনের ব্যাপারে ডিসকাস করা আছে। ঠিক আছে, মানে আলটিমেটলি সবই কভার করে দিছে এই এসআর এর ভিতরে। আমরা শেষ করে ফেলছি, আর মাত্র 3-4টা ইস্যু আছে। এডিশনাল ম্যাটার বলছে the government may be general or specific order direct that in case of such class or description of the companies as may be specified in the order, the cost auditor report shall also included is a statement of such matter as may be specified therein. তাহলে কি বলতেছে, যদি এডিশনাল ম্যাটার গভর্নমেন্ট যদি মনে করে জেনারেল অথবা স্পেশাল অর্ডার দিয়ে ডাইরেক্ট করতে পারে, মানে কোম্পানিকে বলতে পারে যে তুমি এই রিপোর্টের কন্টেন্ট গুলো, অডিটর রিপোর্টটা তুমি এইটাকে ঠিক করে পাবলিকলি অ্যাভেলেবেল করো। সো এটাও কিন্তু বলতে পারে। তারপরে কি বলছে, 11 নম্বর বলছে অথেন্টিকেশন অফ কস্ট অ্যাকাউন্টিং স্টেটমেন্ট।
the cost accounting statement, এখানে বলছে the cost accounting statement if any shall be signed jointly by the chief executive officer of the company and the chief accountant of the department by whatever the name called, and if any or both of them for the time being are outside Bangladesh, the person or persons in charge of them, persons in charge of them shall sign the document. আচ্ছা, এবার দেখেন এখানেও একটা পার্থক্য আছে। স্ট্যাটুটরি অডিটের আমরা কি বলি বলেন তো? এইখানে সাইন করে কি? অডিট রিপোর্টের এই যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের অডিট রিপোর্টার না, অডিট রিপোর্টের সাথে অ্যাটাচড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে কে কে সাইন করে বলেন তো? স্যার এখানে সাইন করে হইলো আপনার যে প্রাইভেট লিমিটেড কোম্পানি যদি বলি তাহলে 2 ডাইরেক্টরস ইনক্লুডিং এমডি, হ্যাঁ, তারপরে ম্যানেজিং এজেন্ট অথবা লাইক দ্যাট অন্য যে কোনো কেউ। আর লিস্টেড কোম্পানির ক্ষেত্রে আপনার এমডি সহ 2 জন ডাইরেক্টর মনে হয়, না 3 জন মোট, চেয়ারম্যান 3 জন সাইন করে, আর আরেক পার্ট হইলো ম্যানেজিং এজেন্ট লাইক এরকম আর কি। আচ্ছা, এখন দেখেন ওইখানে কিন্তু ওনাররা মানে ডাইরেক্টররা সাইন করতেছে, আমি আর ডিটেইলে গেলাম না। ওইখানে সাইন করছে কিন্তু বোর্ড অফ ডিরেক্টর, এন্ড বোর্ড অফ ডিরেক্টর চেয়ারম্যান ইটসেলফ বোর্ড অফ ডিরেক্টর, এমডিও বোর্ড অফ ডিরেক্টর। তো আপনার দুইজন এবং ক্ষেত্র বিশেষ 3 জন সাইন করতেছে। কিন্তু এইটার ক্ষেত্রে দেখেন এক্সেপশন, এখানে বলছে যে আপনার চিফ এক্সিকিউটিভ আর চিফ অ্যাকাউন্টেন্ট, তার মানে এটা আসলে কম্পারেটিভলি বুঝাই যাচ্ছে পাবলিক ডকুমেন্ট না, এবং এটা ঢালাওভাবে বোর্ডে যায় না, এটারও একটা ব্যাপার আছে। ওকে, আর যদি তারা দুজনই কোনো কারণে বাইরে থাকে তাহলে নিশ্চয়ই সিও বাইরে থাকলে ডেপুটি সিও থাকবে, সে করবে। আর অ্যাকাউন্টেন্ট যদি চিফ অ্যাকাউন্টেন্ট বা সিএফও যদি না থাকে তাহলে ডেফিনেটলি তার কস্ট কন্ট্রোলার বা কিছু একটা নামে থাকবে, বা এরকম যে চার্জে থাকবে স্যার, ডিএম ফাইন্যান্স হতে পারে, তাকে চার্জ থাকলে সে করবে। আচ্ছা, এরপর হচ্ছে 12 নম্বর, পেনাল্টিজ এন্ড কন্ট্রাভেনশন অফ দ্য রুলস। ইফ এনি কস্ট অডিটর অর any officer of the concerned company contravenes the provision of these rules, he or she or they, as the case may be, shall be punished with fine which may be extend to 1000 টাকা। এটা যদি প্রপারলি সে না অর্ডারটাকে এক্সিকিউট না করে তাহলে 1000 টাকা পর্যন্ত জরিমানা হতে পারে। 13 নম্বর বলছে পাবলিকেশন অফ অথেন্টিক ইংলিশ টেক্সট after commencement of this rule, the government shall by notification in the General Gazette publish a text of translation in English of these rules which shall be called the authentic English text. So এই টেক্সটটাকে অথেন্টিক ইংলিশ টেক্সট বলছে। ক্ষেত্র বিশেষ বাংলা থাকতে পারে, বাট এখানে কিন্তু ইংলিশ টেক্সটটাকে অথেন্টিক বলছে। অনেক জায়গায় বাংলা, যেমন আমাদের নতুন যে ইনকাম ট্যাক্স অর্ডিন্যান্স আসতেছে, সরি ইনকাম ট্যাক্স অ্যাক্ট আসতেছে, সেটা বাংলায় করা হচ্ছে। আচ্ছা, ওইটাই থাকবে অথেন্টিক, পরে ওইটাকে ইংরেজিতে করা হবে। আচ্ছা, প্রোভাইডেড দ্যাট ইন দ্য ইভেন্ট অফ counterfeit between the rules and the English text, the কি হইতে পারে, সরি conflict, the provided that in the event of conflict between the rule and the English text, the rule shall be prevail. তো বলতেছে যে রুলটা আছে, রুলটা মানে কোন রুল? কস্ট অডিট রেকর্ড রুল একটা আছে, কিন্তু সেই রুলের ক্ষেত্রে এবং এই রুল এবং এই ইংলিশ টেক্সটের ভিতরে যদি কোনো গন্ডগোল দেখা যায়, তাহলে কস্ট অ্যাকাউন্টিং রেকর্ড রুল যেটা আছে আপনার হচ্ছে ওইটাকে প্রিভেল করবে। আচ্ছা, এইখানে দেখেন এই যে ওইটা তো 181 সেকশন বলা আছে, এই যে রিপোর্টের ফরম্যাটটাও দেয়া আছে, তাহলে কিরকম হবে এই রিপোর্টটা কুইকলি একটু দেখে নিই। এখানে লিখবে আই অর উই, যদি একটা ইন্ডিভিজুয়াল ফার্মার তাহলে লিখবে আই, আর যদি একাধিক পার্টনার থাকে, যদি একটা থাকে উই। Being appointed under the section 220 subsection 1 the Companies Act 1994 act number as auditor hereby called the cost auditor of, let's say, XYZ বা Square Pharmaceuticals Limited বা Beximco Pharmaceuticals Limited অথবা Zil Bangla Super Limited, hereby called the company, has examined the cost accounting books and other relevant papers maintained by the company for the year ended এখানে ধরেন জুন 2021, and subject to comment on enclosed annexure do hereby report that কি করবে, we have not obtained all information and explanation which to the best of my or our knowledge and belief are necessary for the completion of the audit. So আমরা এটা মানে have or have not, আমরা যদি পাই
তাহলে বলবো হ্যাঁ, বা না পাইলে ক্লিয়ারলি বলবো যে আমি টোটাল জিনিসটা পাইনি। আমরা পেয়েছি কি পাইনি এটা মেনশন করতে হবে ফার্স্ট। সেকেন্ড বলছে সেকশন 181 subsection 1(d) the Companies Act 1994 and prescribed cost accounting record have or have not been taken had not been kept by the company. কোম্পানি যদি তথ্য না রাখে বা আছে কি নাই এটাও কিন্তু আপনাকে বলতে হবে যে আছে অথবা নাই। 3 নম্বর বলতে হবে adequate information or returns statement etc for the purpose of my or our cost audit have or have not been received from the branches not visited by us or me. অর্থাৎ সেটা হচ্ছে যে আপনি যেসব ব্রাঞ্চ বা যেসব জায়গাগুলো আপনি ভিজিট করতে পারেন নাই, হ্যাঁ, সেই সব জায়গা থেকে আপনি ওয়ান কাইন্ড অফ ম্যানেজমেন্ট অ্যাসারশন চাওয়া, মানে তাদের কাছ থেকে তথ্যগুলো চেয়েছেন, ওইটা পেয়েছেন কি পান নাই। 4 নম্বর বলা হচ্ছে ডিতে বলা হচ্ছে ইনফরমেশন অ্যাজ প্রেসক্রাইবড বাই দ্য রিলেভেন্ট রুলস are or are not available from the cost accounting record maintained by the company and do not exhibit a true or fair view of the cost of production or distribution, marketing, transportation, processing, manufacturing, mining or extraction of mining or হচ্ছে যে কি বলছে extraction of the material of the company, minerals of the company and minerals of the company and enclosed statement of production and statement of inventories are not in agreement with the books of accounts of the company. মানে এটাও কিন্তু ওই যেহেতু কস্ট অ্যাকাউন্টিং এর ভিতরে কিন্তু আপনার ইনভেন্টরি ইজ এ বড় ইজ এ ইম্পর্টেন্ট ইস্যু। সো ইনভেন্টরির কথা আলাদা বলা আছে যে ইনভেন্টরি প্রপারলি রাখা হয়েছে কি হয় না স্টেটমেন্ট এটাও জানা হয়েছে। তার মানে সে মেনশন করবে আসলে যে প্রপারলি সে ইনফরমেশন এক্সপ্লেনেশন যা যা চেয়েছে এটা পেয়েছে কিনা। তারপরে বলবে কোম্পানি অ্যাক্টের 181 সেকশনে যেসব ডকুমেন্ট কস্ট রেকর্ড রাখতে বলে সেগুলো পেয়েছে কিনা, যেসব জায়গায় সে ভিজিটেড করতে পারেনি সেই জায়গা থেকে কিছু জিনিস চেয়েছিল সেটা পেয়েছে কিনা। তারপরে হচ্ছে রিলেভেন্ট রুলস এন্ড কস্ট অ্যাকাউন্টিং রেকর্ড তারা মেনটেন করে কি করে না এই জিনিসটা। এবং ফাইনালি তারা বলবে যে ইনভেন্টরি প্রপারলি তারা রেকর্ড রাখে কি রাখে না। এইটাই মূলত কস্ট অ্যাকাউন্টিং এরিয়া, তো এটাই মোস্টলি। তারপর নেম এন্ড সিগনেচার অফ দ্য পারসন অর ফার্ম কস্ট অডিটর। আচ্ছা, আরেকটা জিনিস আমি বলি, সেটা হচ্ছে আমরা যেসব পার্টনারশিপ ফার্ম দেখি বা যেসব ফার্ম দেখি, একজন ইন্ডিভিজুয়াল পার্টনারেরও সিগনেচার আছে, আবার ফার্মের সিগনেচার আছে, এটা তো আপনারা জানেন মনে না। ধরেন A7 কোম্পানি, এখানে 7 জন পার্টনার, 7 জনের ইন্ডিভিজুয়াল সিগনেচার আছে, আবার ফার্মের কিন্তু আলাদা সিগনেচার আছে। সো এটাও কিন্তু ইম্পর্টেন্ট। হ্যাঁ, সো বলতে এই জন্য বলছে নেম অফ দা পারসন অর ফার্ম, অর্থাৎ ফার্মেরও একটা আলাদা সিগনেচার থাকতে পারে লাইক স্ট্যাটুটরি অডিট। তারপরে প্লেস ডেট এগুলো থাকবে। আর অ্যানেক্সার হচ্ছে কি কি থাকবে, অ্যানেক্সার্স এনক্লোজ এন্ড ইন্টিগ্রাল পার্ট অফ দিস রিপোর্ট। এখানে যে অ্যানেক্সার গুলো থাকবে, যেমন আমরা ফাইন্যান্সিয়াল অডিটে দেখি যে অডিট রিপোর্টের সাথে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, অর্থাৎ যে স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন বা ব্যালেন্স শিট, ইনকাম স্টেটমেন্ট যেটাকে আমরা এখন বলি যে profit or loss or and other comprehensive income, statement of change in equity, cash flow statement and financial notes অথবা ডিসক্লোজার, এগুলো ইয়ে করা থাকে, এনক্লোজ করা থাকে যে ইন্টিগ্রাল পার্ট। আর এখানে ইন্টিগ্রাল পার্ট থাকবে হচ্ছে ওয়ার্কিং পেপার, সরি ইয়েগুলো যে কস্ট শিট, হ্যাঁ, তারপরে এগুলো থাকবে ইনভেন্টরি রিপোর্ট, রাইট যেগুলো এখানে আছে বলা। ডিলিট দ্য ওয়ার্ড নট অ্যাপ্লিকেবল। আচ্ছা, এই হচ্ছে টোটাল যে আপনার 1997 সালে গভর্নমেন্ট আনছে। এখন আপনি বলতে পারেন যে এটা সবার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল কি অ্যাপ্লিকেবল না, ওইটা আমি এই মুহূর্তে খুঁজে পাইনি। আমি নেক্সট দিনই দেখাবো যে বিভিন্ন সময় আরো এসআরও দিয়ে কতগুলো কোম্পানি অথবা সেক্টর মেনশন করে দিচ্ছে। যেমন আমি যে 12টা বললাম যে কার কার আছে, সেই লিস্টটাও আমি দেখাই দিব আপনাদেরকে যে ওই সেক্টর গুলো এখনো অ্যাপ্লিকেশন আছে। তো এখন এই যে আমাদের 6টা পার্টের ভিতরে আমরা প্রথম দিন ম্যানেজমেন্ট অডিট, তারপরে হচ্ছে যে আমরা হচ্ছে ইন্টারনাল অডিট দেখলাম। ইন্টারনাল অডিটের একটা পার্ট একটু বাকি ছিল, আজকে বলে দিব। আজকে আর বেশি নিব না, ওই অডিটের শেষ করে দিব। আর আজকে কস্ট অডিটের গতকালকে বলছিলাম, আর আজকে একদম সরাসরি এই এসআরওটা। স্যার এটা খুব ভালো লাগছে স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ স্যার, খুব ভালো পড়াইছেন স্যার। এই যে কস্ট অডিটটা খুবই ভালো লাগছে, একবার লাইন টু লাইন পড়াইছেন স্যার। জি, তাহলে আপনার মোটামুটি এই তথ্যগুলো জানলে আপনার আর দেখা যাবে যে পরীক্ষার জন্য এটা চ্যালেঞ্জ হবে না, পরীক্ষার আগে একটু দেখে নিলে হবে।
তাহলে আমি একটু যাই এতে ওই ইন্টারনাল অডিটের ওই দিনকে। স্যার আপনি টায়ার্ড থাকলে আজকে থাকুক স্যার, আপনি তো অনেক লং জার্নি করে আসছেন। আমরা নেক্সট দিনে আমি প্রয়োজনে 20 মিনিট আমার স্যার অসুবিধা নাই স্যার, হ্যাঁ আপনি আজকে টায়ার্ড আছেন তো স্যার, আর দরকার নেই, আজকে মূল পার্টটা পড়াইছেন আমার মনে হয় আর কি, যদি সবাই একমত থাকে তাহলে স্যার আপনি পরে আমরা নেক্সট দিনে একটু বেশি পড়ে নিব না, আমরা ওই দিনে জি স্যার।